বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের একাদশ শ্রেণীর প্রিয় ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা রাখি পরিবারের সবাইকে নিয়ে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। করোনা সংকটকালীন এ কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল। আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ পর্যালোচনা অধিবেশনে আমি তোমাদের প্রত্যেককে জানাই আমার উষ্ণ হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত অধিবেশনে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের সহপাঠ উপন্যাস লাল সালু বিষয়ে পাঠ পর্যালোচনায় অংশ নিয়েছিলাম। আজ আমি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত তার পরবর্তী উপন্যাসের মূল অংশের পর্যালোচনায় অংশ নেব। আশা রাখি এই পাঠ পর্যালোচনা তোমাদের শিক্ষা অর্জনের পথে সহায়ক ভূমিকা রাখবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের পাঠ পর্যালোচনায় তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, শিখতে পারবে, সেগুলো হলো লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে তোমরা জানতে পারবে। লাল সালু উপন্যাসের প্রথম ভাগের ঘটনা সম্পর্কে তোমরা জানতে পারবে। তৃতীয়ত, জীবন জগৎ এবং তার বাস্তবতা সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, শুরু করছি পাঠ পর্যালোচনা অধিবেশন। এ পর্বের শুরুতে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি লেখক সৈয়দ ওয়ালিউল্লাহর জীবন সম্পর্কে কিছু আলোচনা। সৈয়দ ওয়ালিউল্লাহ কথা সাহিত্যিক ও নাট্যকার। 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের 16 শহরে তার জন্ম। পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। এ কারণে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে সৈয়দ ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর ও যৌবন অতিবাহিত হয়। এর ফলে এসব অঞ্চলের মানুষের জীবনকে নানাভাবে তার দেখার সুযোগ ঘটে, যা তার উপন্যাস, গল্প ও নাটকের চরিত্র নির্মাণ ও জীবন অন্বেষণে প্রভূত সাহায্য করে। তিনি কুড়িগ্রাম হাই স্কুল থেকে ম্যাট্রিক 1939 সাল, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ 1941 এবং আনন্দমোহন কলেজ থেকে বিএ 1943 পাশ করেন। প্রকাশিত গ্রন্থ ও পুরস্কার। লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। এটি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি। চাঁদের অমাবস্যা 1964 সালে প্রকাশিত হয় ও কাদো নদী কাদো 1968 সালে প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহর ব্যতিক্রমধর্মী সৃষ্টি হিসেবে সমালোচকগণ গ্রহণ করেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহর দুটি গল্পগ্রন্থ নয়নচারা 1951, দুই তীর ও অন্যান্য গল্প এবং তিনটি নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ও সুরঙ্গ রচনা করেছেন। ছোট গল্প ও নাটকেও তিনি সমাজের কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, মানসিক ও চারিত্রিক স্খলন ইত্যাদিকে প্রতিভাসিত করেছেন। তিনি দেশ বিদেশের নানা সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ সরকারের 21শে পদক লাভ করেন। উল্লেখ্য, সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 1971 সালের 10ই অক্টোবর প্যারিসে সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যু হয় এবং প্যারিসের উপকণ্ঠে মদসুর বেলভুতে তিনি সমাহিত হন। বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের ছবি তোমরা দেখতে পাচ্ছ। আশা করি এই উপন্যাসগুলি তোমরা পড়বে। এবার আমরা আজকের মূল পাঠ লাল সালু উপন্যাসের মূল অংশে তোমরা প্রবেশ করবে। এখন আমরা লাল সালু উপন্যাসের মূল পাঠে যাচ্ছি।
শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি, লুটালুটি আর স্থান বিশেষে খুনোখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও হয়তোবা আরো দূরে। সৈয়দ আলিউল্লাহ উপন্যাস শুরু করলেন একটি গ্রামের কথা বলে, যে অঞ্চলে মানুষের খাবারের সংকট, খাদ্য সংকট, জীবনের অন্যান্য সংকটগুলো এখানে তীব্র, অর্থাৎ অভাব এবং দারিদ্রতা এই অঞ্চলকে এবং তার মানুষজনকে ব্যতিব্যস্ত করে রাখে। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও হয়তোবা আরো দূরে। এখানকার মানুষজনের দৃষ্টি বাইরের দিকে, কারণ তারা মুক্তি চায়, তারা খাদ্য চায়, তারা বস্ত্র চায়, জীবনের মৌলিক অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হয়ে আছে। তারা এই অবস্থায় থাকতে চায় না বলে আশপাশে এলাকাগুলোর প্রতি দৃষ্টি তাদের, যে সেসব জায়গায় গেলে হয়তো তারা খাবার পাবে, তারা পেশা পাবে, কাজ করতে পারবে এবং তাদের মৌলিক অধিকারগুলো তারা অর্জন করতে পারবে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময়ী আশা, ঘরে ঘরে হা শূন্য মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। এই যে জ্বালাময়ী আশা, তাদের তাদের অভাব দারিদ্র থেকে তারা বেরিয়ে পড়বে, মুক্তি লাভ করবে। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তর সয় না। স্বাভাবিক, তর কিভাবে সইবে? ক্ষুধা পেটে, অভাব, অনটন অবস্থায় কিভাবে তাদের ধৈর্য থাকবে? দিনমান ক্ষণের সবুর ফাঁসির শামিল, অর্থাৎ মৃত্যুর দিকে যাত্রা সবুর করা। তাই তারা ছোটে ছোটে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছায় এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে ওঠে লোহালক্কর। এবার আমরা একটি ট্রেনের দিকে আমাদের দৃষ্টি চলে আসলো, অর্থাৎ এই অঞ্চলের বুক দিয়েই ট্রেন উঠানামা করে, আসা যাওয়া করে। অনেক দূরে দূরে এই ট্রেন অনেক দূর থেকে আসে, আবার অনেক দূরে পৌঁছায়। তো তাদের যোগাযোগের বাহন হিসাবে এই ট্রেনটি ভূমিকা রাখে। এবং সে যখন অন্য অঞ্চল থেকে এখানে এসে থামে, তখন যে অবস্থাটা, যে পরিবেশটা সৃষ্টি হয়, সেই পরিবেশের বর্ণনা এখানে লেখক দিয়েছে। এখানে রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারুকাঠা হয়ে ওঠে। অর্থাৎ এই অঞ্চলের মানুষের যে ব্যতিব্যস্ততা, যে কোলাহল, এই ট্রেনে উঠে দূরদেশে যাওয়ার যে চেষ্টাটি, সেই চেষ্টাটি অন্য স্টেশনের থেকে এই অঞ্চলের স্টেশনে এটি বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তাছাড়া এদের বহির্মুখ উন্মত্ততা আগুনের হলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, দেখে আবছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকদের। কোথায় যাবে তারা? কিসের এত উন্মত্ততা? কিসের এত অধীরতা? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছোটে ছোটে আর চিৎকার করে। প্রিয় ক্যাডেটবৃন্দ, এইখানে সেই শস্যহীন জনবহুল যে অঞ্চল, সেই অঞ্চলের একটি স্টেশনে যে ঘটনা ঘটে, সেই ঘটনার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ট্রেন সেই সময় এবং এখনো পর্যন্ত অনবদ্য ভূমিকা রেখে এসছে। তো সেই অঞ্চলের মানুষজন যখন ছুটাছুটি করতে থাকে, কোথায় কোন বগিতে তারা উঠে পড়বে, কোথায় বসতে পারবে, তাদের উদ্দেশ্য তারা কোথায় যে যাবে, এই সময় যারা ট্রেনে আগের থেকে বিভিন্ন স্টেশন থেকে, যারা বিভিন্ন এলাকা থেকে যারা ট্রেনে যাত্রী হিসাবে আছে, তারা অবাক হয়ে যায় যে এই লোকগুলো করছে কি এখানে, এত এত হই হট্টগোল কেন, তারা কি চায়,
তারা কোথায় যেতে চায়, কিন্তু এরা ছোটে আর চিৎকার করতে থাকে। গাড়ির এই মাথা থেকে ও মাথা, এতগুলো খুপরির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে। ইতিমধ্যে আত্মীয় স্বজন, যান পহচানের লোক হারিয়ে যায়। কারো জামা ছেড়ে, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বন্দাটা জানা হলে বিদেশে এক পা চলে না, কি করে আলগোছে হারিয়ে যায়। হারাবে না কেন? দেহটা গেলেই হয়, এমন একটা মনোভাব নিয়ে ছুটোছুটি করলে হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। তারা অবশ্যই বয়সে ছোকরা। বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে। প্রিয় ক্যাডেট বিন্দু, আমরা সেই স্টেশনে ট্রেন যখন আসছে তখনকার অবস্থাটা একটি দিনের ঘটনা। এখানে সারা বছর ব্যাপী, সারা মাস ব্যাপী এরকমই ঘটনা ঘটে। শস্যহীন জনবহুল অঞ্চল, কিন্তু এখানে জনসংখ্যা বেশি, দারিদ্রতা বেশি, অভাব অভিযোগ বেশি। ফলে এখানকার মানুষ তাদের ভাগ্য উন্নয়নের জন্য তারা যে কোনো স্থানে, যে কোনো দূরদেশে, যে কোনো স্থানে যে কোনো কাজ করতে তারা রাজি বিধায় তারা ছুটে চলছে। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। তার দেহ ঝনঝন করে লোহালক্করের ঝংকারে, উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ উঠে ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে। ধৈর্যের কাঁটা নড়ে না। অর্থাৎ একটা দীর্ঘকাল সময়ের ব্যাপার। এখানে স্টেশনে আসার পরে ট্রেনের যে ইঞ্জিন বগি সেটি আলাদা হয়ে যায় এবং সেখানে পানি দিয়ে তাকে ঠান্ডা করা হয় ইঞ্জিনটাকে, যাতে করে আরো দূরের পথ নির্বিঘ্নে ট্রেনটি চলতে পারে। তখনকার ট্রেনগুলোতে কয়লার ব্যবহার ছিল, এখনো এখন ডিজেল ব্যবহৃত হয়। আর অনেক দেশ আছে, ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং আরো অনেক দেশ আছে যেখানে ট্রেন বিদ্যুতের সাথে চলাচল করে। আমাদের দেশে বিদ্যুতের ট্রেন চলাচল করে না, আমাদের ডিজেলে চলে। আরো আগে পাথর পুড়িয়ে, কয়লা পুড়িয়ে ট্রেন চালানো হতো। কেনই বা নড়বে? নিশুতি রাতে যে দেশে এসে পৌঁছেছে সে দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই। বিরান মাঠ, সরভাঙা পার, আর বন্যা ভাসানো ক্ষেত, নদী গহ্বরও জমি কম নেই। ট্রেনটা ট্রেনটা উপলব্ধি করে সে অপেক্ষা করে, সে এসে পৌঁছায়, সে মানুষজনকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে। তারপর সে এলাকার মানুষজন সম্পর্কে, তাদের যে স্বভাব, তাদের যে অবস্থান, এই অবস্থা সম্পর্কে ট্রেনটি জানে বিধায় সেও ধৈর্য ধরে অপেক্ষা করে। সত্যি শস্য নেই, যা আছে তা যৎ সামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। ক্যাডেটবৃন্দ, এই উপন্যাসের একটি চমৎকার ব্যঞ্জনাদীপ্ত এবং মনে লাগার মতো একটি বাক্য, সেটি হলো শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এই যে কথাটি ঔপন্যাসিক এখানে বললেন, তার কারণটা কি? অর্থাৎ এই শস্যহীন জনবহুল যে অঞ্চল, সে অঞ্চলের মাটিতে শস্য তেমন হয় না, কিন্তু ধর্মের অশিক্ষা, আগাছা বেশি। অর্থাৎ ধর্মের যে মূল গাছ, মূল বৃক্ষ, ধর্মের যে মূল কথা, মূল অবস্থান, সে অবস্থানটা নাই, আগাছা বেশি হয়ে জন্মায় এখানে আছে। অসাধারণভাবে ঔপন্যাসিক একটি বাক্যের মধ্যে এই উপন্যাসের সার কথাকে এখানে ব্যক্ত করে তুললেন। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ ওঠে যে মনে হয় এটা খোদা তাআলার বিশেষ দেশ। ন্যাংটা ছেলেও আমসিপাড়া পড়ে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে। গোপ উঠতে না উঠতেই কোরআন হেফজ করা সারা, সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে। হাফেজ তারা, বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট। অর্থাৎ বোঝা যাচ্ছে যেখানে শিক্ষার প্রধান ব্যাপারই হচ্ছে ধর্মীয় শিক্ষা, অর্থাৎ সাধারণ শিক্ষার পরিবেশ, বা সেই ধরনের সাধারণ শিক্ষার জন্য যেটা আমরা এখন বর্তমানে আধুনিক সময়ে বাস করছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমাদের কাছে আরেকটু বলে নেই, যে কথাটি বলা হয়নি, সেটি হলো এই উপন্যাসটির
যখন রচনা করা হয়েছে সেটি হচ্ছে আজ থেকে 70-80 বছর আগের প্রেক্ষাপট। আমাদের গ্রামীণ বাস্তবতা, আমাদের দেশীয় বাস্তবতা যেটা, সেই বাস্তবতার উপর নির্ভর করে ওই সময়কার যে সমাজচিত্র, ওই সময়কার যে বাস্তবতা, সেই বাস্তবতাই হচ্ছে উপন্যাসের বিষয়। ফলে এখনকার এখনকার সেই দেশ বা সেই অঞ্চলটি এখন কিন্তু এরকমটি নেই। ঔপন্যাসিক যখন এই উপন্যাসটি লিখেছেন তখন তিনি যেটা দেখেছেন যে সেইটি তিনি অঙ্কন করার চেষ্টা করেছেন। এখানে ধর্মের আগাছা বেশি, অর্থাৎ ধর্মীয় শিক্ষার জন্য যে চেষ্টাটি করা হয়, চেষ্টাটি করে এখানকার মানুষজন, সেটা সত্যিকার অর্থেই অনেক বেশি মাত্রিক। অর্থাৎ তারা শস্যর জন্য চেষ্টাটা কম করে, তারা ধর্মীয় শিক্ষার জন্য তারা বেশি ঝুঁকে পড়ে। যেটা চাহিদা, যেটা প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য তারা কাজ করে কম। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্য যা বা হয় তার জনবহুলতার তুলনায় যৎসামান্য, সেই হচ্ছে মুশকিল। এবং তাই ক্ষুধার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। শীর্ণদেহ নরম হয়ে ওঠে, আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছড়ালো, এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে। বোঝার চেষ্টা করো, পেটে যদি খাবার না থাকে কিন্তু তখন অবস্থাটা কেমন হয়, সেই অবস্থার কথা এখানে লেখক ব্যক্ত করছেন। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে। শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসংযত দৌর্বল্যে ঝুলে থাকে তাতে মাহাত্ম্য ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চোয়ালের দীনতা ঘোচে না। কেউ কেউ আরো আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, অনেকে আবার এই গ্রামীণ শিক্ষা প্রাথমিক শিক্ষার পরে আবার আলিয়া মাদ্রাসা যেও পড়াশোনা করে। বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব খতম করে, কিন্তু কেতাবে যে বিদ্যে লেখা তা কোনো এক বিগত যুগে চড়ায় পড়ে আটকে গেছে। চড়া কেটে সে বিদ্যেকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। বুঝতে পারছো ব্যাপারটি? এক একটা যুগে এক একটা সময়ে এক এক ধরনের দর্শন, এক এক ধরনের বাস্তবতা, এক এক ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার, চিন্তা চেতনা, এগুলোর প্রকাশ ঘটে। তা ধর্মীয় শিক্ষার যে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, আরো উচ্চ শিক্ষা হওয়ার জন্য যে অনেক কোরআনের হাদিস, বিভিন্ন ইসলামী ধর্মীয় শিক্ষার যে বইপত্র আছে, ইসলামী বইপত্র আছে, এগুলো পড়াশুনো করে। সেই পড়াশোনাটা কি, সেই পড়াশোনার সাথে বর্তমান বাস্তবতার সাথে কিছুটা পার্থক্য থাকায়, অনেক দূরে এসে চড়ায় থাকায় সেইখানকার যে চিন্তা চেতনা, দর্শন, ধর্মীয় দর্শন, উপলব্ধি, অনুভূতি, সেই অনুভূতি বর্তমান সময়ে সাথে খাপ খাওয়াতে তারা পারে না। হ্যাঁ, পুরাতন বিদ্যা তারা শেখে, মুখস্থ করে, কিন্তু তার যে প্রয়োগের যে স্থানটি, প্রয়োগগত যে অবস্থানটি, সেটি এই সময়ের সাথে মেলে না, বিধায় সে শিক্ষা তেমন কাজের হয় না। অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দূরস্থ কোন এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। এই যে অতীতকালের অরণ্যে আর্তনাদ, বর্তমানের সাথে সেই শিক্ষাকে মিলানো কঠিন হয়ে পড়ে। তবু আশা, কত আশা, ক্ষুধাতালার উপর প্রগাঢ় ভরসা। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধার্ত চোখ, বৈরীভাবাপন্ন ব্যক্তি সুখ, উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরো ক্ষয়ে আসে। ক্ষুধার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকোন পাথরের ঘণ্টার উপর বসে শীতল পানিতে অজু বানায়, টুপিটা খোলে তার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে আবার পরে, কিন্তু শান্তি পায় না। মন থেকে থেকে খাবিকায়, দিগন্তে ঝলসানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়। এই যে কঠিন বাস্তবতা, সেই বাস্তবতার বর্ণনা লেখক অসাধারণভাবে উপস্থাপন করছেন। এরা তাই দেশ ত্যাগ করে সদল বদলে বেরিয়ে ছড়িয়ে পড়ে, নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর,
দপ্তরি অ্যাটকিনি, ছাপাখানার মেশিন ম্যান, টেনারিতে চামড়ার লোক, বিভিন্ন পেশায় তারা বিভিন্ন দেশে যে তারা জড়িয়ে পড়ে বিভিন্ন কাজে কর্মে। কেউ মসজিদের ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। যে সময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে আছে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহে মুলুকে, নয়তো মনিদের দেশে। দূর দূর গ্রামে, যে গ্রামে পৌঁছতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরোতে হয়, মোষের গাড়িতে খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত। গারো পাহাড়ে, দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও। এই যে কর্ম, কর্মের জন্য চেষ্টা, আবার কর্ম না পাওয়ার যে নৈরাশ্য, এই সব কিছুই তো থাকে জীবনে। বেকারত্বের সমস্যা এটি চিরকালীন। অনেক মানুষ আছেন যারা কাজ খোঁজে, কাজ করতে চায়, কিন্তু তারা কাজ পায় না। অনেক ধরনের দৈন্যতা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সামাজিক ব্যবস্থাপনায় থাকে। এবং আমাদের দেশ তো, আমরা উন্নয়নশীল একটি দেশ, আমাদের দেশে বেকার সমস্যা আছে। অনেকে যে কোনো একটা কাজ চায়, কিন্তু সবাই সে ধরনের কাজ খুঁজে পায় না। অর্থনৈতিক মুক্তি হচ্ছে মানুষের জীবনের বেঁচে থাকার একটি প্রধানতম ঘটনা, উন্নত খুব বড় বিষয়। এটি যারা বেকার আছে, বেকারত্ব যাদের আছে, তারা এটা বুঝতে পারবে। তবে যারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত শিক্ষা যে অর্জন করতে পারে একজন শিক্ষার্থী, সে কখনো বেকার থাকতে পারে না, কর্মহীন থাকতে পারে না। সে কোনো না কোনোভাবেই একটি কাজ খুঁজে নিয়ে সে তার জীবিকার, অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে নিতে পারে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা লাল সালু উপন্যাসের মধ্যে আছি। আমরা সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা বিচরণ করছি। এমন একটি সময়ের কথা, এমন একটি সমাজের কথা, এমন সব মানুষজনের কথা আমরা জানতে পারছি। তাদের প্রতি আমাদের আস্তে আস্তে আন্তরিকতা যেমন বৃদ্ধি পাচ্ছে, আবার তাদের অজ্ঞতার জন্য আমাদের করুণা হচ্ছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, দেখো এখানেও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের ছবি আছে উপন্যাসের। এগুলি আমাদের বাংলাদেশের লেখা চমৎকার সব উপন্যাস। এই উপন্যাসগুলি তোমরা যদি পাঠ করো, তাহলে জীবন উপলব্ধি, সমাজকে, দেশকে জানতে, বুঝতে, মানবিক সম্পর্কগুলোকে বুঝতে তোমাদের সহায়তা করবে। তোমরা অনেক বেশি পারদর্শী হয়ে উঠবে। এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যান। বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডল মসৃণ, কিন্তু আসলে ভেতরে মুসলমান। কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান। সেই এই দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের আজান শুনে চমকে ওঠে। এটি একটি স্থানের কথা লেখক বলছেন। সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু দমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজন ছেড়ে বনবাসের দিন কাটানোর ফলে লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। আপনার দৌলতখানা? শিকারী বলে। আপনার নাম? নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। শিকারীও পাল্টা প্রশ্ন করে। বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, এখানে লোকদের মধ্যে খোদাতালার আলোর অভাব। লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা। এই কথাটি বলে না, সে বলে, সেই ব্যক্তি বলে, এই যে শস্যহীন জনবহুল অঞ্চল থেকে যে ব্যক্তিটি একদিন একটি একটি নির্জন, মানুষজন কম এমন একটি এলাকায় গিয়ে অবস্থান করছে, একটা মসজিদে সে ইমামতি করছে, যেখানে সেখানে একজন শিকারী আসছে, সে একজন মুসলমান। সে তখন কথাবার্তা বলে, তাদের মধ্যে যে কথাবার্তা হয়, সেখানে সে বলে যে এইখানে সে শিক্ষা দিতে এসছে, আলো ছড়াতে এসছে। দূর জঙ্গলে বাঘ ডাকে, কচিত কখনো হাতিও দাবড়ে কুদে নেমে আসে, কিন্তু দিনে ৫-৭ বার দীর্ঘ শালগাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে, মৌলবীর গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা কগাছি দাড়ি ওড়ে, এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ভিটেটার জন্যে। অভাবের জন্যই দেশ ছেড়েছিল, কিন্তু এখনো তার অভাব কাটেনি, কারণ এখানে মানুষজন তেমন ধর্মীয় শিক্ষায় আলোকিত নয়, এবং তারা
একজন ইমাম সাহেবের যে খাবার দাবার যা প্রয়োজন এগুলো তারা ঠিকমতো মেটাতে পারছে না, কারণ তারা ওইভাবে ওইভাবে তারা আলোকিত নয় বা ওইভাবে সেখানে জনসংখ্যাও তেমন বেশি নয়। এরকম একটি স্থানের কথা আমরা উপন্যাসের এখানে পেলাম। কিন্তু সেটা শিকারীর কল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা। তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা জানে না, ভাবতেও পারে না হয়তো। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাগ পড়েছে, হাওয়া শূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তর ধান ক্ষেত নিথর, কোথাও একটু কম্পন নেই। আকাশে মেঘ নেই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেরোয়। ডিঙিতে দুজন করে, সঙ্গে কোচ জ্যোতি। নিস্পন্দ ধান খেতে প্রগাঢ় নিঃশব্দতা। লেখক এবার আমাদেরকে নিয়ে এসেছে এমন একটি গ্রাম যেখানে অভাব অনটন নাই, দারিদ্রতা আছে, কিন্তু সেইভাবে এখানে জমিতে শস্য ফলে, এখানে মানুষজনের গৃহস্থ জীবন সে জীবনে ওইভাবে সমস্যা নেই। সবাই কাজ করে, শস্য উৎপাদন হয়, নদীতে মাছ পাওয়া যায়, পুকুরে মাছ চাষ করা হয়, এবং এখানে শস্য যথেষ্ট উৎপাদন হয়, মাটি উর্বর। এমন একটি গ্রামের কথা লেখক এখানে নিয়ে আসলেন। আমরা উপন্যাসের আজকের যে উপন্যাস লাল সালু উপন্যাসের মূল প্রেক্ষাপট হবে এই স্থান, এই মোহাম্মদনগর নামে একটি গ্রাম। সেই গ্রামে একজন ওই দূর দূরান্ত থেকে ছুটে আসা, সেই যে শস্যহীন একটি অঞ্চল থেকে ছুটে আসা একজন ব্যক্তি, সেই গ্রামে আসবে, যার নাম হচ্ছে আব্দুল মজিদ, যে লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। সেই এই গ্রামে আসতেছে, সে আসবে এবং এখানে সে একটি ধর্মীয় ব্যবসা শুরু করে দেবে। একটা পরিত্যক্ত কবরকে সে একজন পীরের মাজার হিসাবে উল্লেখ করে গ্রামের মানুষকে ধোঁকা দিয়ে সেইখানে রাতারাতি একটি মাজার গড়ে তুলবে, এবং আস্তে আস্তে এই গ্রামের সে তার ক্ষমতা এবং তার অর্থনৈতিক মুক্তি এবং তার যে চাহিদা আকাঙ্ক্ষা সেগুলোকে সে পূরণ করে এখানেই থেকে যাবে। প্রিয় ক্যারেট বিন্দু, আমরা সেই গ্রামে ফিরে এসেছি এবং সেই গ্রামের কাহিনী আমরা এখন জানবো। এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেরোয়, ডিঙিতে দুজন করে, সঙ্গে কোচ জ্যোতি। নিস্পন্দ ধান খেতে প্রগাঢ় নিঃশব্দতা। কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিরে গেল। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। ঢেউ হয় না, শব্দ হয় না, গলুয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখে ধারালো দৃষ্টি। ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি এঁকে বেঁকে চলে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে। তাহের দাঁড়িয়ে সামনে, চোখে তার তেমনি শিকারীর সূচগ্র একাগ্রতা। পেছনে তেমনি মূর্তির মতো বসে কাদের ভাইয়ের ইশারায় অপেক্ষায় থাকে। দাঁড় বাইছে, কিন্তু এখন এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয় তুলো। প্রিয় ক্যারেট বিন্দু, শ্রাবণে নিরাগ পড়া দিনে এখানে জমির পাশে যে নিচু জায়গাগুলো আছে সেখানে পানি জমলে, বর্ষায় পানি জমে এবং সেখানে পুকুর থেকে, নদী থেকে মাছ ভেসে আসে, এবং গ্রামের লোকজন নৌকায় চড়ে এই অঞ্চলে এসে তারা মাছ শিকার করে, মাছ ধরে, এবং সেই মাছ ধরার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ ঈষৎ কেঁপে ওঠে, মুহূর্তে শক্ত হয়ে যায়। সামনের পানে চেয়ে থেকেই পেছনে আঙুল দিয়ে ইশারা করে, সামনে বায়ে। একটু বায়ে কটা শীষ নড়ছে, নিরাগ পরা বিস্তৃত ধান খেতে কেমন স্পষ্ট দেখায় সে নড়া। আরো বায়ে, সাবধান, আস্তে। তাহেরের আঙুল অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশই দেয়। ততক্ষণে সে পাশ থেকে আলগোছে কোষটা তুলে নিয়েছে। নিতে একটু শব্দ হয়নি তার প্রমাণ ধানের শীষ এখনো ওখানে নড়ছে। তারপর কয়েকটি নিঃশ্বাসরুদ্ধ করা মুহূর্ত। দূরে যে কয়টা নৌকা ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে এমনি নিঃশব্দে ভাসছিল সেগুলো থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশ কেঁপে উঠল, তীরের মতো বেরিয়ে গেল একটা কোচ। সজ্জাক। একটু পরে একটা বৃহৎ রুই মুখ হা করে ভেসে ওঠে। আবার নৌকা চলে ধীরে ধীরে সন্তর্পণে।
একসময় ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে। কাদের পেছনে বসে তেমনি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে। তাহের এবং কাদের দুই ভাই, তারাই উপন্যাসের একটি চরিত্র, দুটি চরিত্র। তাদের দিয়ে শুরু হচ্ছে এই কাহিনী। চোখে তাহের সড়কের পানে চেয়ে কি কি দেখছে, চোখে বিস্ময়ের ভাব। সেও সেদিকে তাকায়, দেখে মতিগঞ্জের সড়কের উপরেই একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীর্ণ মুখে কগাছি দাড়ি, চোখ নিমিলিত। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই। নিরাপরা আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। কাদের আর তাহের অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে। মাছকে সতর্ক করে দেবার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে, ঈষৎ আওয়াজও হয়। সেদিকে দৃষ্টি নেই। মাছ ধরতে ধরতে তারা অবাক হয়ে গেল। একজন অপরিচিত লোক সড়কে বসে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং সে দোয়া করছে। এই দৃশ্য দেখে তাহের এবং কাদেরের মাছ ধরার যে মুহূর্ত, সেটি সরে যায় এবং তারা লোকটির প্রতি উৎসাহী হয়ে ওঠে। লোকটি কে, কোথা থেকে আসছে, কি চায়। এইভাবে তারা সেখানে মাছ ধরা ছেড়ে একজন অপরিচিত ব্যক্তির দিকে চেয়ে আছে, এবং এই অপরিচিত ব্যক্তিটি হচ্ছে লাল সাল উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কেন্দ্রীয় চরিত্র আব্দুল মজিদ, যে মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় শিক্ষা অর্জন করে সে তার অর্থনৈতিক মুক্তি, জীবন জীবিকার প্রচেষ্টায় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সে এই গ্রামে এসছে তার উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে। প্রিয় ক্যারেটবৃন্দ, আমরা পরবর্তী পাঠ পর্যালোচনায় যাব। আজকে আমাদের এখানে উপন্যাসের আমরা এই অংশ এইখানেই শেষ করব, এবং এই আজকের যে পাঠ পর্বটি এখানে সম্পন্ন হলো। এই পাঠ পর্বের উপরে কিছু প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাও, যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেটি আমাদেরকে জানাও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ক্যারেটবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। এবার ফিরে আসো। কয়েকটি প্রশ্ন আমি এখানে করছি, উত্তরগুলো কি হবে সেটি তোমরা ভাবো। প্রথম প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহর প্রধান পরিচয় কি? দ্বিতীয় প্রশ্ন, লাল সালু কত সালে প্রথম প্রকাশিত হয়? তৃতীয় প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত দুটি গল্পগ্রন্থ কি কি? চতুর্থ প্রশ্ন, কোন উপন্যাসের জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? পঞ্চম প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম ও মৃত্যু সাল কত? প্রিয় ক্যারেটবৃন্দ, আজকে আমরা যে পাঠ লেখক পরিচিতি এবং মূল অংশ যেখানে পড়েছি, সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই সেখানে আছে, তোমরা স্মরণ করার চেষ্টা করো। প্রিয় ক্যারেটবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি কয়েকটি প্রশ্ন, 5টি প্রশ্ন দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলি লিখে নাও এবং তার উত্তর তৈরি করে আমাকে ওয়েবসাইটে দিবে। আমি তার অ্যান্সারগুলো দেখে তোমাদের মূল্যায়ন করব। প্রশ্নগুলো হচ্ছে: 1 নম্বর প্রশ্ন, শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষজন কেন ছোটে? গভীর রাতে ট্রেনটি স্টেশনে পৌঁছলে কি অবস্থার সৃষ্টি হয়? নাম্বার 3, অঞ্চলটি খোদাতালার বিশেষ দেশ মনে হওয়ার কারণ কি? চতুর্থ প্রশ্ন, এই অঞ্চলের শিক্ষার্থীর দিন ও শিক্ষার প্রচেষ্টা সম্পর্কে কি জানো? প্রচেষ্টা সম্পর্কে লেখো। পঞ্চম প্রশ্ন, মহব্বতনগর গ্রামে মজিদের প্রথম পদার্পণ দৃশ্যের বর্ণনা দাও। ক্যারেটবৃন্দ, এই 5টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া হলো। আশা করি তোমরা এই 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে এবং আমি তোমাদেরকে সেভাবে মূল্যায়ন করব। প্রিয় ক্যারেটবৃন্দ, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। সাবধানতার অবলম্বন হিসেবে তোমরা প্রত্যেকেই বাড়িতে অবস্থান করবে। কোনো অবস্থাতে বাড়ির বাইরে বের হবে না। কেউ বেড়াতে এলে দূরত্ব বজায় রাখবে।
আগামী ক্লাস লালসালু উপন্যাসের মূল পাঠ আজকে যে পর্যন্ত হলো, তার পরবর্তী পাঠ এবং তার পর্যালোচনা করব। এবং তোমরা সর্বদা সুস্থ থাকো, পড়াশোনায় নিমগ্ন হও, সুস্থ ও সুন্দর থাকো, এই প্রত্যাশা রেখে আমি আজকের পাঠ পর্যালোচনা পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।